শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। জীবনে গানের ক্ষেত্রেই হোক বা লেখালেখির ক্ষেত্রেই হোক বা অ্যাক্টিংয়ের ক্ষেত্রেই হোক, কোনো ইন্সপিরেশনাল ব্যক্তিত্ব যাকে তুমি ফলো করো, এখনো করছো বা কোনো এক বিশেষ সময় ভালো লাগতো, সেরকম কিছু যদি বলো। হ্যাঁ, ফলো করি না, তবে আমার কতগুলো লাইফে ডেফিনেটলি যে মানুষগুলো আছে যাদেরকে দেখে আমি ইন্সপায়ার্ড হই, যাদেরকে দেখে আমি বলি যে হ্যাঁ, দিস ম্যান ওভারওয়েন্ট, সো মে আই। ও যখন পেরেছে মানুষ হিসেবে, তখন আমি পারো। তাকে কাছ থেকে দেখা কিছু মানুষ আছে, আরো অনেকেই আছেন যারা এই মুহূর্তে এই পৃথিবীর বিভিন্ন জায়গায় লাইট আছে। প্রত্যেকেরই জীবনের প্রত্যেকটা মানুষের পেছনে একটা বড় লড়াই, স্ট্রাগল, চাওয়া, হিসেব মেলানো এসব থাকে। এক এক সময় এক একভাবে ইন্সপায়ার করে, কাউকে ফলো করতে পারি না, ফলো করার মতো ক্ষমতাও নেই। আজ যদি বিখ্যাত লোকেদের মধ্যে আমি বিদ্যাসাগরকে বলি, মানে ওনার কথা যদি বলি, যে মুহূর্তে দাঁড়িয়ে উনি বিধবা বিবাহের কথা বলছেন, আমার তো নিজের মনে হয় আমি এই সময় দাঁড়িয়ে ওটা করতে পারতাম কিনা আমার সন্দেহ আছে, যদি এখন নিয়ম থাকতেন। আমার এই গাটসটাই, আমি জানি না উনি সেই সময়ের মানুষের মানসিকতা হয়েছে কিরকম মানসিকতা ওনার ছিল, মানে আশেপাশের লোকেদের, সেটা আমি বলতে, মানে আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু এক একটা মানুষ যে এই যে যারা সতীদাহ প্রথা রদ করছে এবং মোড়ামিকে ঘা দিলে তো সব থেকে বেশি হয়, আর সুতরাং এদেরকে ফলো, মানে কি এদেরকে আমার খুব সত্যিই খুব ইন্সপায়ারিং মনে হয়, কিন্তু আমি ফলো করতে পারি। আর আমার নিজের খুব কাছ থেকে দেখা দুটো চরিত্র, দুটো তিনটে বেশ কয়েকটা চরিত্র আছে যাদেরকে দেখে আমি ডেফিনেটলি ইন্সপায়ার্ড হই। তার মধ্যে আমার বাবা একজন, সব থেকে বেশি আমার যদি আইডল কারোকে আমি মেনে যদি একটু হলেও ফলো করি, তার কথাবার্তা ভাবে বুঝি। বাবা হচ্ছে যার বেশিরভাগ কথা আমি শুনিনি, বাবা এবং মা দুজনের বলে বাবার কথা বেশি শুনিনি। বাবা বেশি চেয়েছিল বলে বেশি শুনিনি, মা হয়তো চাইনি, সামান্য সামান্য জিনিস চেয়েছে, একটা ফোন করবি বাস খুশি। আর বাবা চেয়েছে ছেলেকে জয়েন্ট এন্ট্রান্সে পাশ করে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে হবে। বাবা বাবা আমার হিরো প্রত্যেক মানুষের মধ্যে। দাদু হচ্ছে আইডল, দাদুর লাইফস্টাইলটা, দাদু যেভাবে দাদু কিছু কিছু জিনিস করেছে, যেভাবে দাদু সোশ্যালি কাজ করেছে, মানে আজকের ডেটে দাঁড়িয়ে আমি তো ভাবতেই পারি না। এই স্কুলের আমাকে দায়িত্ব দিয়েছে প্রেসিডেন্ট করে, দায়িত্ব দিয়েছে। এই প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার আগে থেকে আমি তো চেষ্টা করে যাচ্ছি কিছুভাবে হোক আমাদের গ্রামের স্কুলটার ভালো, একটা সাধারণ মানুষের মতোই চাইছি। তার জন্য তদবির, যাওয়া, কথা বলা, এটা সেটা করেই যাচ্ছি, করে গেছি, অনেকটা করে দিয়েছি। আজ থেকে ভাবছি না, বহুকাল থেকে ভাবছি। তো এখনো করার পরে, সেটা আসার পরে সেইটা নিয়ে কতটুকু কাজ করতে পারবো আমি জানি না। কিন্তু দাদু আজ থেকে অতদিন আগে যখন হসপিটালটা তৈরি করছে নিজের জমি দিয়ে, এবং বিভিন্ন বিরোধিতা হচ্ছে যে ওখানে স্বাস্থ্যকেন্দ্র করতে দেওয়া যাবে না, সেখানে নিজে জমি কিনে, কিছু জমি ছিল, কিছু একে ফিল ইন করে মানে ইন্সপেক্ট করানোর জন্য, এবং নাকি দুটো ইট ভাটা পর্যন্ত বসিয়ে ওই রাস্তাটাকে, তখন তো এরকম হাইওয়ে ছিল না, হাইওয়ে ছিল না, তো ইট গেট ভাটা বসিয়ে ওখানে ইটের রাস্তা করেছিল যাতে ইন্সপেকশনের সময় আমাদের গাড়ি ঢুকতে পারে যারা আসবে তাদের। তো এই জোশ, এই জেদ, এইটা এতটা
নিজের ঘাড়ে নেওয়া, এইগুলো আমার খুব ভালো লাগে আমার দাদুর, যেটা বাবার মধ্যে পাইনি, দাদুর মধ্যে দেখেছি। বাবা অন্যরকম ভাবে লিড করেছে, বাবার থেকে অনেকটাই নির্লোভ হওয়া দাদুর থেকেও শিখেছি, সংযম। যেদিনকে রিটায়ার করলো দাদু, আর আগে পর্যন্ত দাদুকে আমরা দেখেছি একটা, তখন মার্ক 2 অ্যাম্বাসেডর ছিল একটা গাড়ি, ওয়েল মেনটেন্ড, পেট্রোল পাম্প গুলোতে খাতা চলতো। কলকাতা শহরে তখন মনে হয় LIC 2টো ব্রাঞ্চ ছিল মনে হয়, দাদু একটা ব্রাঞ্চে ম্যানেজার ছিলেন। আগে একটা প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি তখন দিত, লাইসেন্স দিত, সেটা নিয়ে একটা পার্টনারশিপে করেছিল, সেটা লোকসান হয়ে যায়, তারপর দুজনে ছাড়া চালিয়েছে। দাদু এক্সপিরিয়েন্সের জন্য দাদু LIC-তে জয়েন করেন। তো একটা কেতা ছিল আর কি ওই অফিসের, তখন ব্রাঞ্চ ম্যানেজার, বিশাল বড় ঘর, বিরাট টেবিল, আগে যেমন হতো অফিসের সব ম্যানেজারদের চেম্বার, 3-piece স্যুট, টাই, রেগুলার, ওইরকম কেতা জামা কাপড় যেত। সে দাদু যেদিনকে রিটায়ার করলো, রিটায়ার করে এসে দাদু দাঁড়িয়ে, আমার স্পষ্ট মনে আছে, দাদু দাঁড়িয়ে বলছে, আমি সালটা মনে করতে পারছি না, দাদু এসে বাবাকে ডাকলেই সবাইকে ডাকা হতো, অরুণ বলে ডাকলো, মোটামুটি সবাই গুটি গুটি চলে এলো। আমার কিছু বলার আছে, আমার তো আজ চাকরি, আমি রিটায়ার করে গেলাম, তো আমার এই টেলিফোনটা কোনো কাজে লাগবে না, তোমরা যদি মেনটেন করতে পারো তাহলে টেলিফোনটা চালিও, আমার যদি ফোনের দরকার হয়, তোমরা যদি ফোন না রাখো তাহলে আমি বাইরে থেকে আমার প্রয়োজনে করে নেবো, আর গাড়িটাও আমার প্রয়োজন নেই, কাজের জন্য দরকার ছিল, সেটাও যদি তোমরা মনে করো, ছেলেদেরকে বললো, যদি মেনটেন করতে পারবে সমস্ত কিছু, গ্যারাজ ভাড়া থেকে শুরু করে মেনটেনেন্সটা পুরো তোমরা রাখতে পারো, ওটাও আমার কোনো প্রয়োজন লাগবে না, আমি কোনোদিনও গাড়িতে আর চাপবো না, যদি তোমরা না রাখো আমার দরকার নেই আর কি। দ্য ভেরি নেক্সট ডে এটা বলার পর তারপরে দাদু বাড়িতে পড়ার মতো হাঁটুর এখানে ধুতি পরে, বাটনস গুলো কোনোটা লাগানো আছে কি লাগানো নেই খেয়াল নেই, আলু থালু, আমাদের হরিণঘাটার দুধ পাওয়া যেত, তখন দাদু চলে এলো দুধ আনতে, দাদুর সঙ্গে দেখা যেত, আমি আমার দাদুর বাটনটা ঠিক করে দিচ্ছি, দাদু আমার মনে আছে দাদু বলে, কি শেলটান লজ্জা লাগছে, আমি কেন লজ্জা লাগে, তো বাটনস গুলো উল্টো দেওয়া, না বন্ধুরা হয়তো জিজ্ঞেস করবে যে কে এ লোকটা, তখন কি বলে বলো তো, বলবে আমার ওল্ড সার্ভেন্ট, হাসতে হাসতে। তারপরে দাদু এই গড়গড়িয়ায় আসতেন, অত্যন্ত ফ্রুগাল একটা লাইফ লিড করতো মানুষটা, যে লোকটা বিভিন্ন পার্টি শার্টি 5-star হোটেল এই সেই আনতাম, আমি দেখেছি তখন ছোটবেলায়, শুনেছি তখন ইনফ্লুয়েন্সিয়াল, আমাদের পাড়ার স্কুলের সেক্রেটারি ছিলেন, সেক্রেটারি না প্রেসিডেন্ট ছিলেন, গ্রামেও যথেষ্ট ইনিশিয়েটিভ নিতেন, ব্যাস ওই যে ঢুকে শেলের মধ্যে ঢুকে পড়লো, বানপ্রস্থ একদম যাকে বলে, মানে খাওয়া দাওয়ার লেভেলটা পর্যন্ত ভাবতে পারবে না, মানে কত বাজে খাবার। আমি গড়গড়িয়া এসেছি, আমি তো চলে আসতাম, ও আমার ছাড়াও চলে আসতাম, আর দাদুর সঙ্গে চলে আসতাম আর কি, থাকতাম, তখন এও ছিল না, ইলেকট্রিসিটিও ছিল না, হেভি লাগতো তখন, আরো অন্ধকার। এবারে দেখছি দাদু খাওয়া দিয়েছে, কি খাবার, এরা কালো মতো ডাল, কোন টেস্ট পাচ্ছি না, ভাতটা কিরকম, আর দাদু ওটা খেয়ে বলছে ফার্স্ট ক্লাস হয়েছে, আমার মুখ দিয়ে ঢুকছে না ওই খাবার, শিলটাতে গিয়ে দেখি সে কাদা লেগে আছে, শিলটাতে মনে হচ্ছে এতদিনের মশলা লাগা, আমাদের গ্রামেরই একজন মহিলা, তিনি রান্না করতেন, দাদু ওটাকে অমৃতর মতো খেতেন,
মানে অদ্ভুত ধরনের চরিত্র। যে আমার হার্ট অ্যাটাক করেছে সেদিনকে হার্ট অ্যাটাক করার পরে ওই হসপিটাল গেছে, ফার্স্ট টাইম হয়েছে, সিগারেট ছেড়ে দিয়েছে। চেন স্মোকার ছিল দাদু, এরকম টিনে সিগারেট খেত, টিন থাকতো, একটার পর একটা সিগারেট খেত, মানে রিয়েলি চেন স্মোকার ছিল, আমরা দেখিনি কখন। তারপরে জীবনে করতে এইরকম ওই যে ডিসিশনস গুলো টাক টাক যেটা যখন নেওয়া ফাটাক করে নেওয়া, এটার দিকে মনে হয় আরো ইন্সপিরেশন আছে। ওই ছেলেটা সীতারামপুরের, দুটো পা কেটে গেছে রেল লাইনে, তারপরে সে বন্ধুদেরকে ফোন করে খবর দেওয়ার মতো তার শক্তি ছিল, করেছে। এখন সে বাইক নিয়ে যেতে চায়, লাদাখ ট্রিপ করে প্রত্যেক বছর একবার। তো এদের কথা ভেবেই ছোটখাটো চোট আঘাত লাগে তখন ঠিক থাকি আর কি, খারাপ লাগা হয়ে যায়, তখন মনে হয় যে আরো কত মানুষ আছে এরকম, বলবো, যাদেরকে সত্যি সত্যি এরকম মনে হয়। ম্যাজিকের মতো লাগে, কি করে এটা থেকে এটা হলো, কিরকম কনসিস্টেন্ট এবং একটা পারসিস্টেন্ট, একটা লেগে থাকা, একটা কাজকে নিয়ে লেগে থাকা। আমার দাদু ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন, দাদুর 3 ছেলে, বাবা তো সরকারি চাকরি জয়েন করেছিল, বাকি 3 জন তারা কেউ ইন্স্যুরেন্স সম্বন্ধে কিচ্ছু জানলো না, কিচ্ছু করলো না, কোনোভাবে কিছু এগোলো না, করতে পারলো না, শিক্ষিত হওয়া সত্ত্বেও তারা কোনো কিছু ক্র্যাক করতে পারলো না। আমার মনে আছে দাদুর কাছে একজন এজেন্ট আসতেন, তাকে আমরা পচা কাকু বলে ডাকতাম। পচা কাকু শুনেছি পরে বিশাল বড় অফিসার হয়েছিলেন ইন্স্যুরেন্স কোম্পানি। তিনি একটা মেয়র, তখন এজেন্ট ছিল, একটা এজেন্সি ছিল এলআইসি, কিন্তু পারসিস্টেন্ট, মানে রেগুলার সন্ধ্যেবেলায় আমরা দেখতাম পচা কাকু আসে, দাদুর সাথে কথা বলে, আলোচনা করে, জানতে চায় কি। বহু মানুষ আছে, বহু মানুষের থেকে শিখতে হয়, ছোটদের থেকে বড়দের শিখে, তাদের সবার থেকে ইন্সপিরেশন আসে এরকম। বছর ধরে দেখছি তুমি গড়গড়িয়ায় একটু বেশি সময় কাটাচ্ছ। আগে যেরকম কলকাতায় ম্যাক্সিমাম সময়টা দিতে, কাজগুলো কলকাতা বেস ছিল, কিন্তু গড়গড়িয়াতে ইদানিং ইনভলভমেন্ট বেশি, সে বিষয়ে কিছু জানাবে? আমার প্ল্যান ছিল যে কলকাতাতে থেকেই যে কাজ করতে হবে সেটার থেকে বেরোনোর চেষ্টা করছিল। মানে কাজটা
আমার কলকাতাতে যখন কাজ থাকবে তখন আমি কলকাতায় গেলাম, যেমন আমি গোটা পশ্চিমবঙ্গে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যখন কাজ করছে তখন গিয়ে করতে পারছি। ঠিক সেভাবে স্টেশনটা ওখানে না হয়ে, মানে কলকাতা শহরে না হয়ে গড়গড়িয়াতে হলে আমার একটা নিজের বাড়ি থেকে বড় কথা হচ্ছে আমার একটা গ্রাম। দেখবি শহরে আমরা যেখানে থাকি সেখানে ঠিকানা দেওয়া থাকে। 9 নম্বর বিকেপাল এভিনিউয়ে আগে আমি থাকতাম, এখন তুই এত নম্বর নেতাজি সুভাষ রোড, কি হতো আমার গান্ধী রোড, তমুক থাকি। কিন্তু তোর যখন আমাকে যদি তুই আমার অ্যাড্রেস চাস, যেটা আমি করতে চাইছি, সেটা একটাই গ্রাম, সবার ঠিকানা একটাই গ্রাম। মানে মৃন্ময়ের বাড়ির যা ঠিকানা আমারও ঠিকানা, মৃন্ময়েরটা মৃন্ময়কারী নাম লেখা থাকবে, আমার নাম লেখা থাকবে। পোস্ট প্লাস ভিলেজ, গ্রাম এবং পোস্ট গড়গড়িয়া, থানা পাড়ুই, ডিস্ট্রিক্ট বীরভূম এবং পিনকোড। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। যার জন্য এখানে এসেই থাকা, বাকি তারপরে একজন দুজনকে তো দেখছি। এই রাঘব যেমন কত দূর থেকে এসে কলকাতাতে কাজ করে যায়, গোটা পশ্চিমবঙ্গে কাজ করে, কলকাতার না থেকে। কার্তিক যেমন গুসকরায় বাড়িতে থাকে, কলকাতায় থেকে এখন অনেক কিছু সুবিধা হয়েছে, অনেক কাজ করা ওখানে বসেও করা যায়, যেটা আমি কলকাতাতে করবো সেটা ওখানে বসে করলে আমি অনেক শান্তিতে করতে পারবো, এক্সপেক্ট করছি, জানি না। কারণ গ্রামে আমাদের আগে যেরকম গ্রাম যত শান্তি, যত নিশ্চিন্ত, যত শব্দহীন ছিল, এখন গ্রামে শব্দ অনেক বাড়ছে, অনেক কিছুই বাড়ছে। তো সেটা আমি জানি না, কিন্তু তাও তো এই প্ল্যানটা অনেক দিন ধরে করেছি। তারপরে এখানে আমার থাকতে ভালো লাগে, এখানে আমার আসতে ভালো লাগে। আমার টার্গেট ছিল অ্যাটলিস্ট আমি যদি 1 মাস ক্যালকুলেট করি, বছর ক্যালকুলেট করি, বছরের অর্ধেক দিন আমি এখানে থাকলাম। কারণ আমি তো রোজ কাজ করি না, পেড কাজ তো রোজ আমি করি না। কটা দিন আর পেড কাজ করি, বছরে 150টা দিন হবে। তো বাকি দিনগুলো আমি আমার মতো বেশ একটু আরামে সবুজের মধ্যে থাকতে পারবো, নিজের ব্যাপার হবে। গোটা গ্রামটায় যেখানে বসবো সেটা আমার মনে হয়। এইটার জন্য ওখানে প্ল্যানটা অনেক আগের থেকে এরকম করেছি। এখন আস্তে আস্তে এটা বাড়ছে, আস্তে আস্তে ইনভলভমেন্টও বাড়ছে। কিছু বাদ করতেই হচ্ছে, কারণ ওখানে কিছু না হলে যেটুকু প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা সামান্য হলেও সেটার একটা দেখভাল আছে, সেটার মেনটেনেন্স আছে। তারপরে গ্রামে আরো কিছু আমি গেলে আমার ভালো লাগে করতে। ট্রাইবাল বাচ্চাদের উপরে পাশের গ্রাম বনপতিপুরের ওখানে বাচ্চাদের কাজটা করছি, ওদের সঙ্গে ইনভলভমেন্ট বাড়াচ্ছি, ওদেরকে একটু নজর রাখছি যতটা পারা যায়, তাতে আরো বেশি থাকা হচ্ছে, আরো ওদের সাথে আসতে ইচ্ছে করছে, থাকতে ইচ্ছে করছে। আমার গিয়ে আমি অনেকদিন বাদে আমার গ্রামের দেখলাম, আমি গ্রামটাতে আমার বাড়িটা খুব বাজে অবস্থা। আর আমি, ইলিনা এবং ধি, তিনজনেই আমরা ওই জায়গাটাকে খুব পছন্দ করি। এবারে পৈতৃক ভিটে সেখানে গিয়ে দেখছি যে কিছু জিনিস হয়ে আছে, আর তখন ওটাকে ঠিক করার প্ল্যান করা হচ্ছিল, ভাবছিলাম কি করব। কিছু জায়গা ছিল, অনেক কিছু বোঝার ছিল ব্যাপারটা। তো তখন আমার মনে হলো এখানে একটা ইভেন্ট করা উচিত, যেখানে আমাদের গ্রামে বহুদিন ধরে কোনো ওরকম কালচারাল নেই। গ্রামে ম্যাক্সিমাম কালচারটা ডিপেন্ড করে আছে এই পুজোর সময় টুকটাক কিছু গান বাজনা হয়, আর তাছাড়া হরিনাম সংকীর্তন। এটা গ্রামে আগে অ্যামেচার থিয়েটার গ্রুপ ছিল, যেমন সব জায়গায় ছিল, তেমনি আমাদের গ্রামে শুধু গল্প না, গ্রামে থিয়েটার যাত্রা এসব হতো, অনেক কীর্তন শিল্পীরা ছিলেন গ্রামের মধ্যে।
তো আমার তখন মনে হলো যে আমি যদি তখন ছোট ছোট করে নৌকার কাজটা শুরু করেছি, নৌকার কোনো রেজিস্ট্রেশন হয়নি, বা কাদের উপরে কাজ করব বুঝতে পারছিলাম না। বাচ্চাদের উপরে কাজ করবো, বাচ্চাদের সঙ্গে আমার সঙ্গ দিতে ভাল লাগে। ওদের একটা সুবিধা হচ্ছে যে ওদেরকে আনলার্ন করাতে হয় না, ফ্রেশ মাথা থাকে, অনেক কিছু ওরা বেকার বাজে যুক্তি দেয় না, যেটা বড় হতেও মানুষের হয়ে যায়। তখন কিছু শিখতে চাইতে গেলে একটু চাপ হয়ে যায়, যে হাফ জানা অনেক কিছু বলতে চায় তো মানুষের চিন্তার গতি শোনার থেকে বেশি। তো যাকে বাচ্চারা এটা করে, এই বাচ্চারা যে ওদের সাথে এটা হয়তো কাজ হয়েছিল, ওদের উপরে কাজ করতো। তখন মনে হলো যে আমি এতে কি বলে, আমার গ্রামের মধ্যে যারা কৃতি ছাত্র আছে সেগুলোকে আমি এইভাবে ভাবা। তারপর এখানকার বন্ধু বান্ধবরা যারা ছিল, যারা গান বাজান আমার কলিগ আছে, তাদেরকে বললাম, কিছু জুটলো সবাই, তারা সব এলো, আশেপাশে গ্রাম, তারা একটা এইটাই ছিল বেসিক্যালি মনটা রেগুলার আমি করতে চেয়েছিলাম। তারপর একটা ল্যাগ হয়েছিল বিকজ অফ স্কুল টুল এইসব ব্যাপারটা নিয়ে, ছাত্রদের রেজাল্ট, ওটা পশ্চিমবঙ্গেই তো যেরকমভাবে হচ্ছে সেসব হয়েছে। তো আমি তারপর ওটাকে কন্টিনিউ করতে পারিনি। আগ্রহটা দেখছিলাম একতরফা হয়ে যাচ্ছে, তো সেটার ফলে ওটা, কিন্তু ওটা হ্যাঁ ওরকম করতে করতে আস্তে আস্তে এসে এতদিনের এটা এরকম জায়গায় দাঁড়ালো আর কি। এখন হয়তো আমি গড়গড়িয়া গৌরবটা ওরকম ভাবে করিই না, বা পরে করতে হয়, যাই না আমি। ইটস বিকামিং ভেরি এক্সপেন্সিভ। একটা এই গ্রামে আমাদের এখানে মানুষরা যারা আছে, তারা কালচারাল কিছুর জন্য যেরকম অ্যাফোর্ড করবে, সেই অ্যাফোর্ডেবিলিটিটা ওদের নেই, অ্যাফোর্ড করার মানসিকতাটাও নেই। ফলে গান বাজনা শুনতে হলে প্রায় বিনা পয়সাতেই তারা শুনবে। এবার এখানে সেরকম স্পন্সর পাওয়া, এটা পাওয়া, সেগুলো খুব ডিফিকাল্ট হয়ে যায়। ফলে একটা অনুষ্ঠান আমার করেছে, এখন আমি ওরকম ভাবে নতুনরা যারা চায় তারা আসে উইদাউট মাইক্রোফোন বা একটা ছোট্ট সেট আপে করলো টললো, সেরকম ধরনের গান বাজনা এখানে করার চেষ্টা করছি। অনেক একটা স্টুডিও করার ইচ্ছে আছে, দেখি।